পবিত্র লাইলাতুল বরাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে চলছে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগী। রাজধানীতে নিরাপত্তা জোরদার, সন্ধ্যা থেকে আতশবাজি ও বিস্ফোরক বহন নিষিদ্ধ। ইবাদতের জন্য যে সমস্ত স্থানে জনসমাগম বেশি হবে সকল স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ক্ষতিকারক বস্তু বহন এবং ফুটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, তলিয়ে গেছে রবি শস্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বাংলাদেশের পক্ষ থেকে অবহিত করা হলো সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান। এবং নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে দেশে বিদেশে বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস সরকারের। আজ পবিত্র শবে বরাত। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য বছরের ফজিলতপূর্ণ রাত হচ্ছে এই লাইলাতুল বরাত বা ভাগ্য রজনী। ইসলামী চিন্তাবিদদের মতে বরকতময় এই রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য রেখেছেন মুক্তি, কল্যাণ ও পাপ মোচনের অফুরন্ত সুযোগ। এ রাতেই আল্লাহর নির্দেশে ফেরেশতারা নথিভুক্ত করেন আগামী শবে বরাত পর্যন্ত ভাগ্যের শুভ অশুভ, জীবন মৃত্যু সহ যাবতীয়। মহিমান্বিত এই রাতের পবিত্রতা যাতে কোনোভাবে নষ্ট না হয় সে ব্যাপারে সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। বিস্তারিত কামরুজ্জামান মামুনের রিপোর্টে। শাবান মাসের 14 তারিখ, আজ শবে বরাত বা ভাগ্য রজনী। যাবতীয় গুনাহ ও পাপের অশুভ পরিণাম থেকে মুক্তি পেতে রহমতের এ রাতে প্রার্থনা করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। ইসলামী চিন্তাবিদদের মতে এ রাতেই লিপিবদ্ধ করা হয় পরবর্তী 1 বছরের জন্য তকদির বা ভাগ্যের ভালো মন্দ। এই রাতের গুরুত্ব এতটা বেশি যে কুরআনেও এই রাতের কথা উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে এর গুরুত্ব বর্ণনা করেছেন। রব্বুল আলামিন এই রাতে প্রথম আকাশে এসে ঘোষণা করতে থাকেন, আছে কি কোনো ক্ষমার প্রত্যাশী ব্যক্তি? আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। আছে কি কোনো রিজিক প্রত্যাশী ব্যক্তি? আছে কি কোনো অভাবগ্রস্ত বিপদগ্রস্ত? আমি সকলের সমস্ত সমস্যার সমাধান করে দিব। এমনিভাবে ডাকতে থাকেন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার ও রোজা রাখার মাধ্যমে মুসলিম জাতি দিনটি উদযাপন করেন। দুহাত তুলে পরিবার, আপনজন, সমাজ, রাষ্ট্র সবার জন্য রাতভর দোয়া করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ রাতের পবিত্রতা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে জানান এই চিন্তাবিদ। ভালো করে স্মরণ রাখতে হবে, আমি কিছু করতে পারি আর না পারি, অন্য মানুষের ইবাদতের বিঘ্ন আমি ঘটাবো না। সেক্ষেত্রে আমি সওয়াবের ভাগী হওয়া তো দূরের কথা, আমি অনেক বেশি অপরাধী হব। পটকা ফুটিয়ে মাইক চালিয়ে আতশবাজি এমন কোনো হইচই করা যাবে না যেটা অন্য মানুষের ক্ষতি হয়। চাঁদের হিসেব অনুযায়ী শবে বরাতের 14 বা 15 দিন পর থেকে শুরু হয় সিয়াম সাধনার মাস, পবিত্র মাহে রমজান। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। নফল নামাজ ও ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে রাজধানীর বায়তুল মোকাররমে সমবেত হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রিপোর্টার তানিন মেহেদী রয়েছেন সেখানে, তার কাছে যাচ্ছি। তানিন, পূর্ণময় রজনীর যে ইবাদত বন্দেগীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে এবং মাগরিবের নামাজের পরে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামী চিন্তাবিদ যারা রয়েছেন তারা কিন্তু শবে বরাতের ফজিলত এবং এর মাগফিরাত এর সম্পর্কে যারা মুসল্লিরা রয়েছেন মুসল্লিদের সামনে ওয়াজ নসিহত করবেন। এবং মাগরিবের নামাজের পরে যেহেতু এখন সুন্নাত নামাজ আদায় চলছে এবং সুন্নাত আদায়ের পরে কিন্তু যারা রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের চিন্তাবিদ বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ইমাম তারা শবে বরাতের যে পূর্ণময় রজনীর যে মাহাত্ম্য
মাহাত্ম্য এবং এই তাৎপর্য, সেই তাৎপর্য সম্পর্কে তারা বর্ণনা করবেন। এবং আমরা যেমনটি দেখি যে মাগরিবের নামাজের আগেই দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিরা এসেছেন এবং তারা যে পুণ্যময় রজনী সম্পর্কে ইসলামী চিন্তাবিদরা কি বক্তব্য রাখছেন এবং কি আমল করা প্রয়োজন, কি আমল করতে হবে এই রজনীতে এবং কি আমল করলে পরে এই রজনীতে আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যমে তারা আল্লাহ পাকের কাছ থেকে তারা বিভিন্ন ধরনের যে তাদের যে প্রার্থনা রয়েছে সেই প্রার্থনা এবং আদায় আল্লাহর কাছে কি চাওয়া পাওয়া রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আসলে মাগরিবের নামাজের পরে ইসলামী চিন্তাবিদরা আলোচনা করবে। এবং এই মুহূর্তে যারা মুসল্লিরা আমরা দেখেছি যে মাগরিবের নামাজের আগে অনেকে এসেছেন, যারা মাগরিবের যে ফরজ নামাজ রয়েছে জামাতের সাথে আদায় করতে পারেনি, আমরা দেখেছি যে তারাও কিন্তু আদায় করতে না পারলো এবং তারা মুসল্লিরা অনেকে আসছেন এবং মূলত মাগরিবের নামাজের আদায়ের পরে এশার নামাজ পর্যন্ত শবে বরাতের তাৎপর্য এবং এর ফজিলত সম্পর্কে ইসলামী চিন্তাবিদ এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব এবং ইমামরা তারা এখানে আলোচনা করবেন। এবং যেটি হয়ে থাকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে শবে বরাতের যে নামাজ, এশার নামাজ ফরজ নামাজের পরে যে শবে বরাতের যে নফল নামাজ রয়েছে সেই নফল নামাজ আদায় করা হয় এবং সারা রাতেই কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ সারা দেশের যে মসজিদগুলো রয়েছে, সারা দেশের মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা তারা ইবাদত বন্দেগী পালন করেন, নফল নামাজ আদায় করে থাকেন, কোরআন তেলাওয়াত করে থাকেন, তাসবিহ তাহলিল আদায় করেন। এবং আরো একটি বিষয় রয়েছে, যারা ইতিমধ্যে যারা মারা গিয়েছেন, মৃত যারা রয়েছেন, তাদের যে সন্তান সন্ততি যারা রয়েছে তারা কিন্তু যে কবরস্থানগুলো রয়েছে সেই কবরস্থানে তাদের মৃতদের জন্য আল্লাহ পাকের কাছে তারা তাদের যাতে গুনাহ মাফ করা হয় কিংবা কবরের আযাব যাতে কম হয়, তারা শান্তিতে কবরে অবস্থান করতে পারে সেই জন্য এবং জান্নাত যাতে তাদের নসিব করেন সর্বশক্তিমান মহান আল্লাহ পাক, সেই জন্য তারা যারা আল্লাহ পাকের কাছে চাইবেন। এছাড়াও কিন্তু আজকের এই যে পূর্ণময় রজনীতে কিন্তু যারা রয়েছেন ধর্মপ্রাণ মুসলিম, তারা আল্লাহ তাআলার কাছে তাদের দেশ, জাতি এবং তাদের প্রত্যেকের পারিবারিক জীবন সব ধরনের সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাকের কাছে কিন্তু তারা প্রার্থনা করে। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে লন্ডভন্ড হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকা, ক্ষতচিহ্ন রেখে গেছে উপকূলীয় এলাকাগুলোতে। তারপরও জীবন জীবিকার তাগিদে দুর্যোগের ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ভেঙে পড়া দোকান সরিয়ে নিতে শুরু করেছেন ব্যবসায়ীরা। এদিকে বন্দরেও শুরু হয়েছে পণ্য উঠানামা। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানো শনিবার চট্টগ্রামের উপকূলে আঘাত হেনেছিল অনেকটা দানবের মতোই। যেমন ছিল বাতাসের গতিবেগ, তেমনি ছিল অন্তত 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। সে সাথে পূর্ণিমার প্রভাব থাকায় পরিস্থিতি ভয়াল আকার ধারণ করে। মুহূর্তের মধ্যে সাগরে বিলীন হয়ে যায় বিস্তীর্ণ জনপদ। সরকারি হিসেব অনুযায়ী এই ঘূর্ণিঝড়ে ক্ষতির পরিমাণ অন্তত 150 কোটি টাকা, কিন্তু বাস্তবে ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি। তাই বলে জীবন তো আর থেমে থাকে না। ভোর হতে শুরু হয়েছে উপকূলের মানুষের পুনরায় জেগে ওঠার সংগ্রাম। তাইলে জোড়া দিয়ে আবার দোকান বসাই, কোন রকম স্থান তো ঠিক করতে হবে, এখন দোকান আবার বাঁধার জন্য একটা কাজ করতেছি আমরা। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাত কতটা ভয়াবহ ছিল তার কিছুটা চিত্র পতেঙ্গা এবং কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকাগুলোতে রয়ে গেছে। সাগরের মাঝে থাকা টাকবোট আসছে পরে পতেঙ্গা বেড়িবাঁধে, আর কর্ণফুলী নদীর মোহনায় থাকা বালু তোলার অন্তত 20টি বিশাল আকৃতির ড্রেজার চলে এসেছে মূল সড়কের পাশে। ভেঙে গেছে বেশ কিছু বেড়িবাঁধ, প্রায় শতাধিক ঘর ভাঙি পড়ে গেছে, আরো প্রায় 300-400 ঘর মাটি টাটি কিছু নাই, ঘুমাবার মতো অবস্থা নাই। কারো ওইরকম সমর্থক নাই রে, মানে কি আবার ওখানে উঠাবে, উঠে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই, তাই সরকার থেকে আমরা সাহায্য চাই। রোয়ানুর ক্ষতি পুষিয়ে নিতে রাতের জোয়ারে জেটিতে জাহাজ বেরোনোর সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সকালে জোয়ারে 12টি জাহাজ ঢুকেছে এবং তার অপারেশন কার্যক্রম শুরু হয়েছে এবং আজকে রাতেও আমরা 2টি থেকে 3টি জাহাজকে রাতেও আমরা ঢুকাবো, কারণ আমাদের যে লস হয়েছে লসটিকে পুষিয়ে নেওয়ার জন্য। একদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে চালু হয়েছে বিমান চলাচলও। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কমল দে, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দেশের উপকূলীয় অঞ্চলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে গেছে হাজারো কাঁচা ঘরবাড়ি, দুমড়ে মুচড়ে পড়েছে অসংখ্য গাছপালা, এছাড়া তলিয়ে গেছে ফসলের মাঠ। রবি শস্যের ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। গৌরব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ভোলা জেলার তজুমউদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে। এছাড়া জেলার বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। দেখা দিয়েছে খাদ্য সংকট। এদিকে রোববার সকাল থেকে বৃষ্টিতে দুর্ভোগ বেড়েছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের। আমরা আজকে কষ্টে 3 বেলা না খাই আমরা নুরিয়া স্কুল আইছি পোলা ফাইন লয়া। আমাদের ঘরবাড়ি পড়ে যাওয়ার পরে আশ্রয় কেন্দ্র আইছি, কিন্তু
কোনো নেতা বা কেউ আসি আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই, কোনো আমাদের সাহায্য সহযোগিতা করে নাই। ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টিতে পটুয়াখালীর রাঙাবলী ও কলাপাড়া সহ 5টি উপজেলার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রচন্ড বৃষ্টিতে মরিচ, বাদাম, মিষ্টি আলু ও মুগ ডাল সহ রবি শস্য ডুবে আছে পানির নিচে। এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকার জনজীবন। তবে এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এরই মধ্যে তালিকা তৈরির কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। আমরা যা পুকুর আছে পুকুরের মাছগুলো সব গেছে, যা ফসলটা আছিল ফসলের মাছগুলো গেছে, এখানে কিছু নাই এই হিসাবে। মূল ক্ষতিগ্রস্তের তালিকা সেটা নিয়ে তারা আজকে কাজ করছে এবং তাদের সাহায্য করার জন্য যে স্থানীয় নেতৃবৃন্দ তারা আছে তাদের সাথে। এছাড়া ঘূর্ণিঝড়ে বরিশাল, নোয়াখালী ও বরগুনা সহ উপকূলীয় এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। সাবিহা নিপা, সময় সংবাদ। সন্ধ্যার সময়ে আরো থাকছে। ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের জুন মাসের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি শ্রম প্রতিমন্ত্রীর আহ্বান। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। 2021 সালের মধ্যে নিরক্ষর মুক্ত দেশ গড়ার অঙ্গীকার করে তিনি আরও বলেন, অগ্রগতির এই পথে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে। প্রথাগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মেধার বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে 2013 সাল থেকে দেশে চালু করা হয় সৃজনশীল মেধা অন্বেষণ কর্মসূচি। আমাদের নতুন প্রজন্ম তাদের মেধা ওই কর্মসূচির আওতায় এবার 2015 এবং 2016 সালের বিজয়ী শিক্ষার্থীরা সমবেত হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 জন প্রতিযোগীর হাতে তুলে দেন মেধার সৃজনশীল ব্যবহারের জাতীয় স্বীকৃতি। এ সময় শিক্ষা খাতের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার গতি অব্যাহত রাখতে হবে। এই দেশ আমরা যে এগিয়ে যাচ্ছি আর যেন ভবিষ্যতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। বাংলাদেশ যে এগিয়ে যাবার গতি, এই গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা ভিক্ষুকের জাতি হিসেবে পালন করতে চাই না। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার বদ্ধপরিকর দাবি করে শেখ হাসিনা আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টিতেও পিছিয়ে নেই আওয়ামী লীগ সরকার। শুধু শিক্ষা দিলে হবে না, শিক্ষার পর তাদের কর্মসংস্থান ব্যবস্থাটাও করে দিতে হবে, আর তাদের মেধাটা আমাদের দেশ গড়ার কাজে লাগাতে হবে। কাজে এই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা। প্রত্যেকটা উপজেলায় অন্তত একটা সরকারি স্কুল, সরকারি কলেজ আমরা করব। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হবার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই মেধাবীদের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত যে কোনো সময় হারাতে পারে মানুষ, কিন্তু জ্ঞানকে হারায় না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ 8টি দেশের কূটনীতিকরা অংশ নেন। এ সময় নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সরকারের অবস্থান তুলে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন ইইউভুক্ত দেশের রাষ্ট্রদূতরা। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইপিএল এর খবর। হাই ভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয়ের জন্য লড়ছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। ইডেন গার্ডেন্সে টস হেরে 6 উইকেট হারিয়ে 171 রান করেছে কেকেআর। জবাবে অরেঞ্জ আর্মির সংগ্রহ 3 উইকেটে 96 রান। টস হেরে কেকেআরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীর। দলীয় 33 ও ব্যক্তিগত 26 রানে উথাপ্পাকে ফিরিয়ে দেন শ্রান। উইকেটে থিতু হওয়ার আগেই ব্যক্তিগত 10 রানে ফেরেন মুনরো। দলীয় 57 রানে সতীর্থকে অনুসরণ করেন একবার জীবন পাওয়া অধিনায়ক গম্ভীর। তিনি করেছেন 14 রান। এরপর মনীষ পান্ডের সাথে রানের পাগলা ঘোড়া ছোটান ইউসুফ পাঠান।
87 রানের জুটি গড়ে পান্ডে ফেরেন ব্যক্তিগত 48 রানে। হোল্ডার ও সাকিব নামের প্রতি সুবিচার করতে না পারলেও ইউসুফের অপরাজিত 52 রানের সুবাদে 171 রানের সংগ্রহ পায় কলকাতা নাইট রাইডার্স। জবাবে দলীয় 29 রানে অধিনায়ক ওয়ার্নারকে হারিয়ে হোঁচট খায় অরেঞ্জ আর্মি। এরপর ব্যক্তিগত 51 রানে ফেরেন শেখর ধাওয়ান। নমন ওঝা ফেরেন দলীয় 92 রানে। এখন যুবরাজ উইলিয়ামসনের ব্যাটে এগিয়ে চলছে সানরাইজার্স। Gear up again, gearing up again, and it's a sweep shot, and it is a very good sweep shot. আগে আমি রিলেশনশিপে একদমই সিরিয়াস ছিলাম না, এবার আমি 100% এফোর্ট দিতে চাই। 100% কমিটেডও থাকতে চাও, জানি তো। শোনো, ফিরতে হলে রবিতে ফিরে যাও। তুমি যা রিচার্জ করবে, যতবার করবে, ওরা তোমাকে 100% বোনাস দিয়ে দিবে। স্যার, মন খারাপ করেন না, আর অনেক অফার আছে। 9 টাকা 1 জিবি ইন্টারনেট পাবেন, আর অন্য যে কোনো অপারেটরের কথা বলবেন 1 পয়সা পার সেকেন্ড আজীবন। শিক্ষামন্ত্রীর পর এবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বললেন, নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামলকান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া ঢাকা মেডিকেলের শ্যামলকান্তি ভক্তকে দেখতে গিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অন্যদিকে শ্যামলকান্তির চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। বিস্তারিত ফেরদৌস লিপের রিপোর্টে। 13ই মে নারায়ণগঞ্জে লাঞ্ছনার ঘটনার পর সপ্তাহখানেক নিজের বাসাতে চিকিৎসাধীন ছিলেন শিক্ষক শ্যামলকান্তি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে 20 মে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এরই মধ্যে ফেসবুকে বিভিন্ন পেজে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এমন অবস্থায় সকালে তাকে ঢাকা মেডিকেলে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর আগে যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। এ সময় তিনি সংসদ সদস্য সেলিম ওসমানের বহিষ্কারের দাবি জানান। নিশ্চিত করা হচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি যে তার নিরাপত্তা ব্যাপারটা নিশ্চিত করতে হবে। তিনি একজন পার্লামেন্টের মেম্বার হয়ে কিভাবে এটা কাজ করলেন, এটা আমার কাছে একটা বিরাট বিস্ময়। তার নিশ্চয়ই আমরা পার্লামেন্ট থেকে বহিষ্কার চাই। দুপুরে সচিবালয়ে শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, শ্যামলকান্তিকে দেয়া হত্যা হুমকি সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। নারায়ণগঞ্জের যে ঘটনা, সেটার ব্যাপারে যে ওই শিক্ষক ধর্মের ব্যাপারে কোনো কটূক্তি করেছেন, এ ধরনের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন। এদিকে বিকেলে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমানও শ্যামলকান্তিকে দেখতে যান। তিনিও তার নিরাপত্তার বিষয়ে জোর দেন। নিরাপত্তা সহকারে উনি কাজ করে যেতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। এদিকে শ্যামলকান্তির উন্নত চিকিৎসার জন্য ইতিমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেলের পরিচালক। বোর্ডের পক্ষ থেকেও কিছু ইনভেস্টিগেশন করতে দেওয়া হয়েছে, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তাকে হয়তো ছেড়ে দেওয়া যাবে। এদিকে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। একই প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্কেও। বিক্ষোভকারীরা বলেন, নারায়ণগঞ্জের শিক্ষক লাঞ্ছনার ঘটনা জাতির জন্য লজ্জার। এছাড়া সেলিম ওসমানদের পেছনে হেফাজতে ইসলাম কাজ করছে বলে অভিযোগ করেন তারা। মাইনরিটি রাইটস মুভমেন্ট, ঘাতক দালাল নির্মূল কমিটি, গণজাগরণ মঞ্চ, উদীচী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নিউ ইয়র্ক শাখার আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি হয়। আসন্ন রোজার ঈদের ছুটির আগেই গার্মেন্টস শ্রমিকদের জুন মাসের বেতন ভাতা পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। দুপুরে সচিবালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির সভা শেষে তিনি এ আহ্বান জানান। এ সময় রোজার মধ্যে কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করারও আহ্বান জানান প্রতিমন্ত্রী। মালিকদেরকে আমরা অনুরোধ করছি যে জুন মাসের বেতনটা যেন ঈদের ছুটি যাওয়ার সময় সকল শ্রমিককে দিয়ে দেওয়া হয়। উৎসব ভাতাটা যে মালিককে যাই দিবেন, সেটা যেন রমজানের 15 থেকে 21 তারিখের মধ্যে দিয়ে দেন। এটা আজকে আমাদের সিদ্ধান্ত। যে সমস্ত ফ্যাক্টরি ইমার্জেন্সি ব্যতিক্রম ছাড়া নর্মালি ঈদের দিন সাধারণত সমস্ত কলকারখানা বন্ধ থাকাই উচিত। সন্ধ্যার সময় আরো থাকছে। আইপিএলে টানা ম্যাচ খেলে ক্লান্ত মুস্তাফিজকে কাউন্টিতে না খেলিয়ে বিশ্রাম দিতে চায় বিসিবি। কাটার মাস্টারের সাথে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। গাজীপুরে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মামলার অন্য একটি ধারায় প্রত্যেককে 14 বছরের সশ্রম কারাদণ্ড সহ 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ফজলে লাহি ভুইয়া এই আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, চাঁদার টাকা না পেয়ে 2006 সালের 27 জানুয়ারি টঙ্গীর এরশাদনগর এলাকার ব্যবসায়ী মোকসেদ আলী সেন্টুকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে টঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে এই রায় দেন আদালত। দণ্ডপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন। আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আফগান সরকার। শনিবার আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে আফগান তালেবানদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে তালেবানের শীর্ষ নেতা মনসুর সহ আরও একজন নিহত হয়ে থাকতে পারে বলে রোববার দাবি করেছে মার্কিন সামরিক কর্মকর্তারা। এর আগে গত বছর নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে মোল্লা মনসুর মারা যান বলে এক তালেবান কমান্ডার জানিয়েছিল। 2015 সালের জুলাই মাসে তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যুর পর মোল্লা মনসুরকে তালেবানের শীর্ষ নেতা মনোনীত করা হয়। আইপিএলে টানা ম্যাচ খেলে ক্লান্ত মুস্তাফিজ, তাই ইংল্যান্ডে কাউন্টিতে না খেলিয়ে কাটার মাস্টারকে বিশ্রাম দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মুস্তাফিজের সাথে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। শেষ পর্যন্ত কাউন্টিতে মুস্তাফিজের খেলা না হলে ক্রিকেট বোর্ড পারিশ্রমিক দেবে। এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের বিকল্প খোঁজা হচ্ছে বলেও জানান আকরাম খান। ইনজুরির ভূত তাড়িয়ে গেল মার্চে বল হাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরেন মুস্তাফিজ। ওয়ার্ল্ড টি-20-র পর আইপিএলে টানা 14টি ম্যাচ খেলেছেন তিনি। আইপিএল দর্শনের পূর্বে সাকিব তামিমের পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের হয়ে চুক্তিবদ্ধ হন মুস্তাফিজ। আইপিএলে কাটার মাস্টারের মন্ত্রমুগ্ধ বোলিংয়ে ইংলিশ ক্লাবটি মুস্তাফিজের সার্ভিস পেতে মরিয়া। কিন্তু দিনে দিনে বাংলাদেশের ক্রিকেটের সম্পদে পরিণত হওয়া মুস্তাফিজের ব্যাপারে খুব সাবধানী ক্রিকেট বোর্ড। যেহেতু ইন্ডিয়া গিয়ে সে খেলছে, তার আগে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলেছিল, তার আগে ইনজুরিতে ছিল, তো সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি যে ও ইংল্যান্ডে যে ওর কন্ট্রাক্ট আছে সেটা কি হবে, ও কি ওর জন্য অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা, তার ওপিনিয়ন আমরা নিব। তারপর এটা বোর্ডে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিব। শেষ পর্যন্ত যদি মুস্তাফিজের ইংলিশ কাউন্টি ক্রিকেট দর্শন না হয়, তবে ওই আসরে খেলার পারিশ্রমিক দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হ্যাঁ, আমরা সেটা তো করে আসছি। আমরা তো বললাম না যেটা পিসিএল বোর্ড করেছে। বোর্ড কিন্তু অলওয়েজ প্লেয়ারদের জন্য মানে ফাইন্যান্সিয়ালি হেল্প করতে চায়। অন্যদিকে ভারতের একাডেমি কোচের দায়িত্ব নিতে আগ্রহী বাংলাদেশের পেস বোলিং কোচ হিথ স্ট্রিক এখনো বিসিবিকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও পেশাদার ক্রিকেট বোর্ড বিকল্প কোচের খোঁজে আলোচনা করছে বেশ কয়েকজনের সাথে। আকিব জাভেদ আছে, তারপরে চাম্পাকে আছে, চাম্পাকে কিন্তু শ্রীলঙ্কা, তারপরে আপনার প্রসাদ আছে ইন্ডিয়ার, এবং আরো 2-3 জন আছে। বিসিবির সাথে জিম্বাবুয়ান কোচ হিথ স্ট্রিকের চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পবিত্র লাইলাতুল বরাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে চলছে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দিগি। সন্ধ্যা থেকে আতশবাজি ও বিস্ফোরক বহন নিষিদ্ধ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি। তলিয়ে গেছে রবি শস্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা উপকূলবাসীর। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বাংলাদেশের পক্ষ থেকে অবহিত করা হল সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান। এবং নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্ছনার প্রতিবাদে দেশে বিদেশে বিক্ষোভ। নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস সরকারের। এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।